আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। প্রতি সপ্তাহের কি খেলা হচ্ছে, কোথায় কি হচ্ছে, এই আলোচনা নিয়ে আমাদের এই অনুষ্ঠান। এবং আমরা আজকে এই অনুষ্ঠানে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ জন প্রতীক ভাইকে। প্রতীক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার একটা অসুস্থতার খবর আমরা জানলাম, সেখান থেকে রিকভারি করলেন, এখন কেমন আছেন? মোটামুটি রিকভার ফেজে রয়েছে, আশা করি পুরোপুরি সুস্থ হয়ে যাব। আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ দেখছি, আসলে পুরা মানে যদি বলি বিশ্বে এখন কিন্তু সবার আকর্ষণ হচ্ছে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়াতে অনুষ্ঠিত টি-20 ওয়ার্ল্ড কাপ। এছাড়া কিন্তু আসলে ক্রিকেট বিশ্বে খুব বেশি খেলাধুলা হচ্ছে না। কিছুদিন আগে আমরা উইমেন্স ইমাজিন এশিয়া কাপ দেখেছি, এছাড়া কিন্তু ওইভাবে কোনো খেলা নেই। তো আমরা আজকে শুরুটা তাহলে টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে করি। প্রথম যদি আমি আপনার কাছে জানতে চাই, বাংলাদেশ তো এবারে বিশ্বকাপে অনেক দোলাচলের মধ্যে পার্টিসিপেট করলো না এবং মানে গ্রুপ পর্ব থেকে বাদ পড়লো দুইটা সুপার জায়ান্ট টিম, আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া। আপনার কাছে কি মনে হয়েছে যে এই তিনটা টিম না থাকাটা কি আসলে এই পুরো টুর্নামেন্টের জৌলুসটাকে একটু কমছে কিনা? না, দেখেন, টু বি অনেস্ট, বাংলাদেশকে ক্রিকেট বিশ্ব খুব বেশি মিস করেছে বলে আমার মনে হয় না। আমরা যারা ক্রিকেট অনুরাগী বাংলাদেশের, আমরা কষ্ট পেয়েছি যখন খেলা হয়েছে, পার্টিকুলারলি কলকাতার মাঠে যখন খেলাগুলো হয়েছে, স্কটল্যান্ড খেলেছে আমাদের রিপ্লেসমেন্টে, তখন কিন্তু একটু মানে ব্যথার একটা উদ্রেক হয়েছে যে আমরা খেললে হয়তো ভালোই করতাম, এরকম একটা অনুভূতি আমাদের এসেছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ক্রিকেটিং অ্যাসপেক্টে বাংলাদেশ না থাকে আমার মনে হয় না খুব বেশি প্রভাব পড়েছে। বরঞ্চ আপনি বলতে পারেন যে নতুন যে টিমগুলো রয়েছে এবার বিশ্বকাপে, আপনি ইটালির কথা বলতে পারেন, নেপালের কথা বলতে পারেন, ওইদিকে নেদারল্যান্ডস, ইউএসএ, তারা বেশ ভালো কিন্তু খেলেছে আসলে। সো বাংলাদেশ আসলে যতটুকু তাদের পারফরমেন্স শো করতে পারতো, আমার মনে হয় ক্রিকেট বিশ্ব এই টিমগুলোর পারফরমেন্স দেখে বিষয়টা অনেকটা ভুলে গিয়েছে। সো সেই জায়গা থেকে বলতে গেলে ক্ষতিটা আসলে আমাদেরই হয়েছে, বা লস যদি লাভ ক্ষতির হিসাব করি সেই জায়গায় ক্ষতিটা আমাদেরই হয়েছে বলতে গেলে। ইভেন্টের বা আইসিসির খুব বেশি প্রভাব পড়েছে বলে মনে হয় না। আর যেটা বলছি যে অস্ট্রেলিয়ার কথা, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান বাদ পড়ে যাওয়া, আমার মনে হয় এটা টুর্নামেন্টের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। কজ এই দুটো টিম যদি উঠতো আপনার কাছে কিন্তু খুব প্রেডিক্টেড মনে হতো যে টিমগুলো যাওয়ার কথা তারাই গিয়েছে। তো অস্ট্রেলিয়া বাদ পড়েছে, জিম্বাবুয়ে অসাধারণ খেলেছে, শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন হয়ে উঠেছে। হ্যাঁ, তো এখন জিম্বাবুয়ের জন্য চ্যালেঞ্জ থাকবে আসলে, যে ভেন্যুটা যেহেতু পরিবর্তিত হচ্ছে, ইন্ডিয়াতে তাদের এখন বাকি ম্যাচগুলো খেলতে হবে, ট্রু ব্যাটিং উইকেটে খেলা হবে, এখানে তাদের বোলারদের উপর বাড়তে একটা পরীক্ষার বিষয় হয়তো থাকবে। সো অল ইন অল আমার মনে হয় যা হয়েছে এটা ফেয়ারই হয়েছে। আমরা সুপার 8-এর কথা যদি বলি, সেক্ষেত্রে আমরা দেখেছি যে ফার্স্ট ম্যাচটা পাকিস্তান এবং নিউজিল্যান্ডের খেলাটা কিন্তু বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। পরের ম্যাচটাতে কিন্তু আমরা মানে শ্রীলঙ্কার নিজের মাঠে শ্রীলঙ্কাকে কিন্তু খুব বাজে ব্যবধানে হারতে দেখেছি আমরা ইংল্যান্ডের সাথে, এবং পরেরটাও কিন্তু সেম ভাবেই ইন্ডিয়ার মাঠেই কিন্তু সাউথ আফ্রিকার কাছে খুব বাজে ব্যবধানে হেরেছে। এবং আপনার কাছে কি মনে হয় যে এই যে দুইটা দল শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া যে এইভাবে হারলো, তাদের দুইটা দলেরই কিন্তু পরের পর্বে মানে সেমিফাইনালে যাওয়াটা কিন্তু খুব মানে কষ্টসাধ্য হয়ে গেল। এই জায়গাটাই আপনার কাছে কি মনে হয় যে দুটো দলের পারফরমেন্সের জায়গায় ঘাটতি ছিল, আদারওয়াইজ নাকি নিজের ওভার কনফিডেন্ট, নিজেদের হোম গ্রাউন্ডে খেলা নিয়ে একটা ওভার কনফিডেন্ট ছিল? ইন্ডিয়ার ক্ষেত্রে একটা বিষয় কি যে তারা অভিষেক শর্মার উপর খুব হ্যাভিলি ডিপেন্ডেন্ট। লাস্ট এশিয়া কাপ ইন্ডিয়া কিন্তু পুরোটাই উতরে গেছে অভিষেক শর্মার পারফরমেন্সের জন্য। তো এটা কিন্তু সময়ের ব্যাপার ছিল, একজন প্লেয়ার আপনাকে লম্বা সময় ধরে টেনে দিবেন না। তো যখন আসলে অভিষেক শর্মা অফ ফর্মে যাবেন, এরকম একটা প্যাচে যাবেন, বাদবাকি ব্যাটাররা কিভাবে স্টেপ আপ করে এটা কিন্তু সবসময় একটা প্রশ্নের জায়গা ছিল। এবং অভিষেক শর্মা এখন অফ প্যাচে রয়েছেন। এখন ইন্ডিয়াতে যেই ব্যাটার রয়েছেন, সূর্যকুমার যাদবের কথা বলি, তিলক ভার্মার কথা বলি, পার্টিকুলারলি অভিষেক শর্মা যদি ক্লিক না করেন, ইন্ডিয়া হয়তো এক্সপেক্ট করছিল এই দুইজনে হয়তো সেই জায়গায় দায়িত্বটা নেবে, কিন্তু তারা আসলে ঈশান কিষান কিন্তু ভালো খেলছে মোরালে যদি বলি। হ্যাঁ, তবে ওই অভিষেক শর্মা বা ঈশান কিষান তারা একই টাইপেরই প্লেয়ার, আসবেন এক্স ফ্যাক্টর প্লেয়ার, ক্লিক করলে করলো, না করলে নাই, আপনি তাদেরকে ব্লেম করতে পারবেন না যে ইনিংসটা কেন বড় হলো না। কিন্তু সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মা তারা কিন্তু পরীক্ষিত দুজন ব্যাটার, এবং আপনি যদি দেখে থাকেন যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার অবসরের পরে এই ফরম্যাটে গুরু দায়িত্ব কিন্তু এই দুইজন ব্যাটারের উপরই রয়েছে যে টিমটাকে ক্যারি করা। তো আমার মনে হয় সূর্যকুমার যাদবের পারফরমেন্সটা খুব বেশি প্রভাব পড়েছে।
এবং আরেকটা বিষয় যেটা আমি বলতে চাই যে আহমেদাবাদ এটা ইন্ডিয়ার জন্য কিন্তু খুব একটা হ্যাপি হান্টিং গ্রাউন্ড না। আপনি লাস্ট 50 পয়ালা বিশ্বকাপ আর কি। দেখেন, ফাইনালটা তারা ওখানে হেরেছে এবং এবার সুপার এইটের প্রথম ম্যাচটা আহমেদাবাদে হয়েছে, তারা কিন্তু আসলে বড় ব্যবধানে পরাজয় বরণ করেছে। সো তারা তো আসলে চেষ্টা করেছে যে ভেন্যু থেকে শুরু করে সবকিছু নিজেদের সুবিধা মতো নিতে, কিন্তু এই জায়গা আমার মনে হয় একটা মিসক্যালকুলেশন হয়ে গেছে। আহমেদাবাদে তাদের ম্যাচ সংখ্যা কম হলে হয়তো আরেকটু বেটার হইতে তারা পারফর্ম Result করতে পেতো আর কি। পারতো। আমরা গতকালকের একটা ম্যাচ নিয়ে একটু কথা বলতে চাই। আমরা জিম্বাবুয়েকে ওই গ্রুপের গ্রুপ টপার হিসাবে আমরা কিন্তু পরের রাউন্ডে উতরাতে দেখেছি, এবং গতকালকে কিন্তু তাদের যে কনফিডেন্স, টিম বিল্ডিং, টিম বন্ডিং, যাই বলি না কেন, টিম স্পিরিটটা কিন্তু কাইন্ড অফ হচ্ছে ওই যে আমরা বলি না যে তাসের ঘরের মতো উড়াই দিয়েছে, আমরা যদি বলি যে ওয়েস্ট ইন্ডিজ। তো এই ওয়েস্ট ইন্ডিজ কি সেই কার্লোস ব্রাথওয়েটের সেই ওয়েস্ট ইন্ডিজ হতে যাচ্ছে কিনা, আপনার কাছে কি মনে হয়? ওয়েস্ট ইন্ডিজের টিমটা কিন্তু দুর্দান্ত। লাস্ট 1-1.5 বছর ধরে আমরা বিভিন্ন শো করছি, ওভাবে তার পারফর্ম করতে পারছিল না, কিন্তু ইন টার্মস অফ অ্যাবিলিটি এই টিমটা কিন্তু অসাধারণ। বোলিং, ব্যাটিং সব সব কিছুতে থেকে perfect। আপনি দেখেন তাদের কোয়ালিটি ফাস্ট বোলার রয়েছে, কোয়ালিটি স্পিনার রয়েছে, কিছু ব্যাটার রয়েছে যারা অ্যাঙ্কর রোল প্লে করতে পারে, কিছু ব্যাটার রয়েছে যারা মেরে খেলতে পারে। সো এখানে একটা ব্লেন্ড রয়েছে যেটা কাঙ্ক্ষিত আপনার এই ধরনের ফর্মেটে ভালো করার জন্য। তো ওয়েস্ট ইন্ডিজ আসলে মোক্ষম সময় পারফর্মটা করা শুরু করেছে, এটা বলতেই হবে। আপনি দেখেন যে বিশ্বকাপের আগে যতগুলো বিল্ড আপ ছিল, যতগুলো সিরিজ ছিল, সব জায়গায় তারা আন্ডার পারফর্ম ছিল, কিন্তু বিশ্বকাপটা শুরু হওয়ার পর থেকেই তারা কিন্তু একটা বড় স্টেটমেন্ট রেখেছে ইংল্যান্ডকে বিট করে গ্রুপ পর্বের ম্যাচে। সো সেই ধারাবাহিকতায় তারা এগোচ্ছে, এবং আমার কেন জানি মনে হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ হয়তো পরের রাউন্ডেও প্রসিড করতে পারে। এখন জিম্বাবুয়ের ক্ষেত্রে আসে, যে টিমস লাইক জিম্বাবুয়ে বলি বা বাংলাদেশ বলি, এই ধরনের টিমগুলো খুব কন্ডিশন স্পেসিফিক, আমরা ক্রিকেট খেলে অভ্যস্ত আর কি, যে সার্টিন একটা কন্ডিশন হলে আমরা ভালো করতে পারি। তো আপনি যদি জিম্বাবুয়ের বোলিং লাইন আপটা দেখেন, এটা কিন্তু বেশ ভালো একটা বোলিং লাইন আপ। আপনার ফাস্ট বোলার হিসেবে রয়েছেন এন গারাফা, মুজারাবানি, ব্র্যাড ইভান্স। আপনার স্পিনে সিকান্দার রাজা রয়েছেন, গ্র্যাম ক্রিমার রয়েছেন। সো উইকেটে যদি বোলারদের জন্য সাহায্য থাকে, জিম্বাবুয়ের অ্যাটাকটা ভালো করতে সক্ষম। সেটা কিন্তু আমরা লাস্ট অস্ট্রেলিয়াতে যে টি-20 ওয়ার্ল্ড কাপ হলো, জিম্বাবুয়ে পাকিস্তানকে হারিয়েছিল, তো তাদের বোলিং এই কোয়ালিটিটা রয়েছে। এখন যেটা প্রবলেম হয়েছে গতকালকে, এটা একটা ট্রু ব্যাটিং উইকেটে খেলা হয়েছে, এবং এন গারাফা বলি, মুজারাবানি বলি, তারা কিন্তু একটু শর্ট অফ লেন্থ বোলিং করে অভ্যস্ত। এই জিনিসটা ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটাররা খুব ভালো মতো ইউটিলাইজ করেছেন, এবং ফিঙ্গার স্পিনার সিকান্দার রাজা রয়েছেন, উনি এই ধরনের উইকেট আসলে খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারবেন না, এবং এটা কিন্তু গতকালকে এভিডেন্ট হয়েছে। সো অল ইন অল জিম্বাবুয়ের ক্ষেত্রে কিন্তু আমরা এমনই প্রেডিক্ট করছিলাম যে খেলাটি ইন্ডিয়াতে আসলে তাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে, এবং সামনের দুইটা ম্যাচ তাদের জন্য আরো কঠিনই হতে চলেছে। আমি একবার শেষ পর্যায়ে আপনার কাছে জানতে চাই, টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে একবার শেষের দিকে যদি বলতে চাই, সেক্ষেত্রে সেমিফাইনালে 4টা দল কাদেরকে আপনি দেখছেন? আমার কেন জানি মনে হচ্ছে যে ইন্ডিয়া ইজ নট গোয়িং টু মেক টু দ্য সেমিস দিস টাইম। আপনি টিম কম্বিনেশনের কথা বলেন বা যে ধরনের মোমেন্টাম তারা ক্যারি করছে, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এই গ্রুপ থেকে, এবং আরেকটা যেটা গ্রুপ রয়েছে, এটা তো আসলে 4টা টিমের সাথে রেইন একটা বড় ফ্যাক্টর। কবে খেলা হবে না এটাই বলা মুশকিল। দেখেন প্রথম ম্যাচটা নিউজিল্যান্ড পাকিস্তান হলে নিউজিল্যান্ড এখানে ওভারহেলমিং ফেভারিট ছিল, তো নিউজিল্যান্ডের কিন্তু এখানে একটা ক্ষতি হয়েছে ম্যাচটা না হওয়াতে। সো মাই কল, ওই গ্রুপ থেকে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড, কিন্তু যদি বৃষ্টি আসে, গড়িমসি করে, সেক্ষেত্রে পাকিস্তানের একটা ওয়াইল্ড পসিবিলিটি আছে। মানে পাকিস্তান, ইংল্যান্ড অথবা নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড আমার কাছে ফেভারিট, বাট যদি এই যে বৃষ্টির জন্য হতে পারে যে ইংল্যান্ড পাকিস্তান খেলাটাও হলো না, তাহলে পাকিস্তান কিন্তু 2টো পয়েন্ট এমনি পেয়ে যাচ্ছে। নিউজিল্যান্ড ম্যাচ থেকে একটা পয়েন্ট কিন্তু উঠে গেল। হ্যাঁ, তো এই ধরনের ঘটনা যদি ঘটে, সেই ক্ষেত্রে পাকিস্তানের সুযোগ রয়েছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, প্রতিটা খেলা যদি হয় ঠিকঠাক মতো হয়, বিশ্বভরের খেলা হয় সবগুলো, আমার মনে হয় নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড প্রসিড করবে। আমরা আরেকটা বিষয় নিয়ে একটু আপনার সঙ্গে আলোচনা করতে চাই। আমরা দেখেছি যে ইমাজিন যে এশিয়া কাপটা হয়, সেখানে উইমেন্সদের যে টুর্নামেন্টটা ছিল, সেখানে বাংলাদেশ এবং ইন্ডিয়া ফাইনাল খেলেছে, এবং আমরা কিছুদিন আগেই কিন্তু দেখেছি সেম টাইপের একটা সিনারিওতে আমরা হেরে গিয়েছি, এবং থাকে না ওই যে আবার মন ভাঙার মতো অবস্থা। কিন্তু সবার একটা আশা ছিল হয়তো উইমেন্সরা আমাদেরকে সেই জায়গা থেকে সেই কষ্টটা লাঘব করতে পারে। টুর্নামেন্ট বাংলাদেশ ভালো পারফর্ম করে ফাইনালে যে যদি বলি যে 130+ একটা রান করতে না পারাটা, আপনার কাছে কি মনে হয় চ্যালেঞ্জটা কোথায় ছিল যে এই ম্যাচটা বাংলাদেশ হেরে গেল? এই ধরনের মানে খেলাতে 130 অনেক রান ফাইনালে, তো দ্য মোমেন্ট ইন্ডিয়া স্কোরড ওভার 120, তখনই কিন্তু মনে হচ্ছিল যেটা বাংলাদেশের জন্য খুব কঠিন হবে, এবং
বাংলাদেশের ওপেনার যারা ছিলেন বিশেষ করে শারমিন, উনি কিছুটা দ্রুত গতিতে রান তুলে থাকেন শুরুতে, উনি ওই দিন খুব একটা ভালো করতে পারেননি। সো তার কাছ থেকে যদি একটা বড় ইনিংস পেতাম সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ একটা ফাইট দাঁড় করালেও করতে পারতো, কিন্তু ইন্ডিয়ার মতো বোলিং অ্যাটাকের বিরুদ্ধে যখন আপনার মোর দ্যান রানেবল স্কোর করতে হবে সেই ক্ষেত্রে আসলে আপনার ন্যাশনাল সেটআপের বেস্ট ব্যাটারদের দরকার। এটা তো ইমার্জিং এশিয়া কাপ, তো আপনি নিগার সুলতান জ্যোতি বলেন বা এই ধরনের ব্যাটাররা তো ছিল না এই টুর্নামেন্টে, তো সেই ক্ষেত্রে এত রান চেস করাটা কঠিন এবং এটা কিন্তু আসলে এভিডেন্ট হয়েছে ফাইনালে। তবে এই টুর্নামেন্টে বোধহয় সবচেয়ে আকর্ষণীয় ফ্যাক্টর ছিল এই ক্রিকেটার ঈশা ওঝা। এক্স্যাক্টলি, উনি খুব দুর্দান্ত খেলেছেন, তো উমেন্স ক্রিকেটে হয়তো নতুন একটা ফাইন্ডিং উনি হতে চলেছেন। ধন্যবাদ প্রতীক ভাই। আমরা ইমাজিন এশিয়া কাপ নিয়ে আপনার কাছ থেকে জানতে পারলাম যে আসলে বাংলাদেশের পরাজয়ের কারণ কিংবা কোথায় আসলে বাংলাদেশ হেরেছে। আমি একবার শেষ পর্যায়ে আপনার কাছে আবার টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে জানতে চাই। টি-20 ওয়ার্ল্ড কাপের এখন 8টা দল খেলছে, সুপার 8 চলছে। এই সুপার 8-এ আপনার কাছে কোন কোন প্লেয়ারকে মনে হচ্ছে যে তাদের উপরে এক্সট্রা ফোকাস মানে রাখা উচিত কিংবা থাকছে এরকম কিছু? ব্রায়ান বেনেটের কাছ থেকে আমি চাইবো যে সামনের দুটো ম্যাচে উনি ভালো কিছু বা দুটো ইনিংস খেলুক। গতকালকের আগ পর্যন্ত উনি কিন্তু আনবিটেন ছিলেন। তো ব্রায়ান বেনেট আমার কাছে একজন হতে পারেন। শিমরন হেটমায়ার, আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ যদি সেমিফাইনালে যায় সেই ক্ষেত্রে শিমরন হেটমায়ারকে সামনের দুটো ম্যাচে আরো ভালো ভূমিকা রাখতে হবে। সাউথ আফ্রিকার ক্ষেত্রে ডিওয়েল ব্রেভিস, এটা হচ্ছে এই গ্রুপের আমি 3টা ক্রিকেটারের কথা বলছি। আর যদি আমরা পাকিস্তানের যে গ্রুপটা আছে সেখানে যাই, মিলারকে বাদ দিতে পারেন না। হ্যাঁ, কিন্তু চোজেন মানে থাকে না যে একটা আমরা দেখি যে উনি কিন্তু বেশ এজি একটা যদি আমরা ওনার লেভেলে যদি বলি, তারা কিন্তু আসলে টি-20 থেকে অনেকেই কিন্তু কুইট করেছেন, উনি এখনো পর্যন্ত কিন্তু ওই ফর্মটা ক্যারি করছেন। সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের টিমটা যেমন আপনার মানে কোনো প্লেয়ারকে বাদ দিতে মন চাইবে না, মানে তারা এই ফরম্যাটে এতটাই দক্ষ। এখন যদি আরেকটা গ্রুপের ক্ষেত্রে আসে, উইল জ্যাক্সের খেলাটা কিন্তু আমার খুব ভালো লাগছে, কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে। হ্যাঁ, এবং যে পজিশনে তিনি ব্যাট করছেন লোয়ার ডাউন দি অর্ডার, শ্রীলঙ্কার যে উইকেটগুলো রয়েছে বল খুব থেমে আসছে, সেখানে 15 বলে 25 করা বা 12 বলে 20 করা এরকম ইনিংসগুলো উনি খুব নিয়মিত খেলছেন এবং এটা কিন্তু আসলে পার্থক্য করে দিচ্ছে যে টোটাল বিটুইন 130 and 150 উইল জ্যাক্সের পারফরমেন্সটা এখানে খুব ভালো হচ্ছে। আবার ওপেনিং এ উনি খুব ভালো বোলিং করছেন, তো উইল জ্যাক্স খুব ক্রুশাল হতে চলেছেন আমার মনে হয়। এবং পাকিস্তানের ক্ষেত্রে সাহেবজাদা ফারহান, আমার মনে হয় হি নিডস টু স্টেপ আপ, যেহেতু উইকেটটা কিছুটা স্লো, তো আপনার পাওয়ার প্লেট ইউটিলাইজ করতে হবে, সেই ক্ষেত্রে আপনার একজন ওপেনার ভালো করা উচিত। তো পাকিস্তানের ক্ষেত্রে আমি সাহেবজাদা ফারহানের দিকে তাকিয়ে থাকবো। এবং নিউজিল্যান্ডের ক্ষেত্রে মার্ক চ্যাপম্যান আমার খুবই পছন্দের ব্যাটার, তো ওনাকে আমি চেস মাস্টার বলে থাকি রিসেন্ট টাইমে আর কি। তো মার্ক চ্যাপম্যানের কাছ থেকে ভালো পারফরমেন্স আশা করবেন। এবং শ্রীলঙ্কার জন্য আসলে লস, হাসানাঙ্গা রুলড আউট হয়েছে, তো আমার মনে হয় না যে এখান থেকে শ্রীলঙ্কা কতটুকু কামব্যাক করতে পারবে। ধন্যবাদ প্রতীক ভাই। আপনার কাছ থেকে আসলে টি-20 এবং আপকামিং খেলাগুলো নিয়েও শুনছিলাম কি হতে যাচ্ছে। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।